কি হলো? ফোনটা দিন। এভাবে কেড়ে কেন নিলেন? জানো না মৃত্যু মানুষের ছবি দেখে এভাবে কান্না করতে নেই, তাও আবার এই রাতের বেলা। আর কাঁদবো না, প্লিজ ফোনটা দিন। আমি আমার পাপাকে আরো কিছুক্ষণ দেখতে চাই। না, এখন আর দেখতে হবে না, পরে দেখবে আবার। রাত শেষ হতে চলো, ঘুমাবে চলো, নাহলে শরীর খারাপ করবে তোমার। কিছু হবে না। আচ্ছা, আপনি আমাকে আগে কথা দিন, ওই ছবিটা বাঁধিয়ে এনে দেবেন। ওই ছবিটা আমি আমার বাবার শেষ চিহ্ন হিসেবে রাখতে চাই। আচ্ছা দেব। বলেই মায়াকে কোলে তুলে নিল। মায়া হকচকিয়ে উঠল। আরে আরে, কি করছেন? নামান বলছি। অনেক হয়েছে, এখন ঘুমাবে চলো। সে কখন রুমে এসেছো তুমি, আর এখনো ঘুমানোর নামই নেই। নামিয়ে দিন। নিজের পায়ে যেতে পারবো আমি। লজ্জা শরম নেই নাকি? এভাবে কেন তুলে নিলেন? আরমান মায়াকে এইভাবে হঠাৎ করে কোলে তুলে নেওয়ায় মায়া প্রচণ্ড লজ্জা পাচ্ছে, যেটা ওর মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু তবুও মায়া নিজের মুখে রাগী ভাব রাখার চেষ্টা করছে, যেটা ওর দ্বারাই সম্ভব না। আরমান নির্বিকার ভঙ্গিতে বলল, নিজের বউকে বন্ধ চার দেওয়ালের মাঝে কোলে তুলেছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? আর তুমি যে তখন ড্রয়িং রুমে সবার সামনে আমাকে জড়িয়ে ধরলে। আরমান মায়াকে বারান্দা থেকে নিয়ে আসতে আসতে মায়াকে লজ্জা দিতে কথাটা বলে উঠল। আর হলো তাই। মায়া আর নিজের মুখের রাগী ভাব ধরে রাখতে পারল না, লজ্জায় মুখ লুকালো আরমানের বুকে, যা দেখে আরমান নিঃশব্দে মুচকি হাসলো। আরমান মায়াকে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। মায়া এখনও লজ্জায় আরমানের মুখের দিকে তাকাতে পারছে না, চোখ বন্ধ করে উল্টো দিকে ঘুরে গেল। আরমান মুচকি এসে বিছানায় মায়ার পাশেই শুয়ে পড়ল। এরপর মায়ার শরীর ঘেঁষে মায়ার কোমর জড়িয়ে ধরে মায়ার উন্মুক্ত পিঠে নাক ঘষতে ঘষতে বলল, এইভাবে মায়াবতী যদি তার লাজে রাঙ্গা মুখ তৃষ্ণার্ত ও গম্ভীর সাহেবে দেখায়, তাহলে নিজেকে কিভাবে কন্ট্রোল করবে সে? মায়ের তো অবস্থা নাজেহাল। মনে মনে দোয়া করছে এই ঘরের মেঝেটা দুই ভাগ হয়ে যাক, আরও তার মাঝে টুপ করে ঢুকে পড়ুক। হঠাৎই মায়া কি মনে করে ধরফর করে উঠে বসলো বিছানায়, আরমানের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে। আরমান মায়াকে এভাবে উঠতে দেখে নিজেও ভয় পেয়ে উঠে বসলো। জিজ্ঞাসা করলো, কি হলো মায়া, কোনো অসুবিধা হচ্ছে? মাথা ব্যথা করছে? না, আমি ঠিক আছি। কোনো অসুবিধা হয়নি আমার। কিন্তু আপনি এখানে কেন শুয়েছেন? আরমান বোকা বোকা চোখে তাকালো মায়ার দিকে। তো কোথায় শুভ? অন্য রুমে যান। অন্য রুমে যাবো কেন? এটাই তো তোমার আর আমার রুম, স্পেশালভাবে সাজিয়েছি রুমটাকে। সুন্দর না? হুম, সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে। কিন্তু আপনি আমার সাথে এক রুমে থাকতে পারবেন না? আরমান ভ্রুকুচকে বলল, দিন কবুল করে বিয়ে করা বউ তুমি আমার, তাহলে কেন তোমার সাথে এক রুমে ঘুমাতে পারবো না বলো? তিন কবুল বলে বিয়ে করা বউ? কই, আমার তো মনে নেই যে আমাদের বিয়ে হয়েছে। আরমান মায়ের বলা কথাটা শুনে পুরোই বোকা বনে গেল, যেন কি উত্তর দিবে ভেবে পেল না। কিছুক্ষণ বোকা বোকা চোখে মায়ের দিকে তাকিয়ে থেকে বলল, তোমার তো আগের কোনো কথা মনে নেই, তাহলে বিয়ের কথা কীভাবে মনে থাকবে? হুম, সেটাই তো বলছি। যেহেতু আপনার সাথে আমার বিয়ের কথা আমার মনে নেই, তাই আপনি আমার সাথে এক রুমে থাকতে পারবেন না। আরে এটা কোনো কথা না, তাহলে কোথায় থাকবো আমি? যেখানে ইচ্ছে থাকুন, তবে আমার সাথে এক রুমে নয়। আরমান মায়াকে বোঝানোর চেষ্টা করে বলল, প্লিজ মায়াবতী, একটু বোঝার চেষ্টা করো। এত রাতে কোথায় যাবো আমি? আর আমরা স্বামী স্ত্রী হয়ে আর কতদিন এভাবে আলাদা থাকবো বলো? মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যতদিন না আপনার সাথে আমার বিয়ের কথা মনে পড়বে ততদিন। আর যদি কোনোদিন মনে না পড়ে তাহলে? তাহলে জানি না। আপনি জানতো ঘুম পেয়েছে আমার, বিরক্ত করবেন না আর। কথাটা বলেই মায়া উঠে দাঁড়িয়ে আরমানকে টেনে বিছানা থেকে নামিয়ে একেবারে সোজা দরজার বাইরে বের করে দিল। তারপর দরজা লক করে দিল। আরমান দরজায় ঠকঠক আওয়াজ করে মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়াবতী, বউ আমার এত রাতে কি পাগলামি শুরু করলে? কোথায় যাবো আমি? কেন, এই এত বড় বাড়িতে রুমের অভাব আছে নাকি? যান, অন্য রুমে যান। সত্যি রুমের অভাব বউ? উপরে এই তিনটে রুমেই আছে, এটা একটা, আর আরেকটাতে সামিনা রূপী মাইশা আছে, আর একটাতে আয়ান আর আবির আছে। নিচের রুমগুলোতে এখনো কিছু কাজ বাকি আছে। আমি জানি না, যেখানে ইচ্ছে যান। হঠাৎই আরমান গেয়ে উঠল। আরমানের গান শুনে মায়া কিছুক্ষণ হাসলো। গান থামাতেই ভেতর থেকে মায়া বলে উঠল, এত সহজেই মায়াবতীর মন গলবে না মিস্টার আরমান শাহরিয়ার। হুম, মায়াবতীর মন কীভাবে গলাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে মিসেস আরমান শারিয়ার। মায়া বিরক্ত গলায় বলল, আপনি জানতো। সত্যিই চলে যাচ্ছি, আর কাছে ডাকলে আসবো না কিন্তু। হুম, যান, ডাকবো না কাছে। এটা বলেই মায়া মুখ বেঁকিয়ে বিড়বিড় করে উঠল, কই, একবারও তো বলছে না যে তোমার বিয়ের কথা মনে নেই। তো কি হয়েছে? আমরা আবারও একবার বিয়ে করব। আগের বিয়েতে তো রাজিই ছিল না। ছবিতেও মুখ দেখলে বোঝা যায় যে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে ওনাকে। এত সহজে তো আপনাকে এই মায়াকে পেতে দেব না মিস্টার আরমান শাহরিয়ার। অনেক কষ্ট দিয়েছেন আপনি আমায়। যদিও কিছু মনে নেই আমার, কিন্তু তবুও এই মায়ার কাছে আসতে হলে আপনাকে আমাকে সবার সামনে স্বীকৃতি দিতে হবে। আবারও বিয়ে করতে হবে আমাকে। তবে আমি সেটা নিজের মুখে বলবো না। দেখি আপনার ভাবনা কত দূর যায় আমায় নিয়ে।
আরমান বাইরে থেকে বলল, যতই তুমি আমাকে দূরে সরাতে চাও না কেন, আমি ততই তোমার কাছে আসবো মায়াবতী। আমার থেকে তোমার নিস্তার নেই। আমার এই আমিতে আবদ্ধ থাকতে হবে তোমায়। নির্লজ্জ পুরুষ মানুষ। বউয়ের জন্য নির্লজ্জ হতেও রাজি। ভিতর থেকে আর কোনো সারা শব্দ এলো না। আরমানের আর কি করার, একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা দিল আবিরা যেই রুমে আছে সেই রুমের উদ্দেশ্যে। ওদের রুমে গিয়ে দেখলো আবির আর আয়ান দুজন একে অপরকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছে। ও একবার সেই দিকে তাকিয়ে অসহায় চোখে তাকালো সোফার দিকে। এইটুকু সোফায় ওর মতো এত বড় শরীরটা আর কিছুতে জায়গা হবে না। ও কি যেন ভেবে আবিরের কাছে গিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে ধীর আওয়াজে বলল, আবির তোকে রুবি ডাকছে, বাইরে অপেক্ষা করছে তোর জন্য। কি যেন তোকে বলতে চাই। কথাটা আবিরের কানে যেতেই ধরফড় করে বিছানা উঠে বসলো ঘুম ঘুম চোখ নিয়ে। আয়ান আর ও একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকায় আবির এইভাবে উঠাতেই আয়ান বিছানা থেকে ধপ করে পড়ে গেল। ওরা দুজন বিছানার একদম ধারেই শুয়েছিল। আয়ান আর্তনাদ করে উঠল। ও মা গো, আমি শেষ। এদিকে আবির ঘুম ঘুম চোখে, কই, কোথায় রুবি? কোথায় রাখছে? কোথায় যেতে হবে? বাইরে অপেক্ষা করছে তোর জন্য। আয়ান মেঝেতে বসে থেকে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ ব্রো, দয়া করে আমাকে একটু ঘুমোতে দাও। এতটা রাত অবধি কোনো দিনও জেগে থাকিনি। চোখগুলো প্রচণ্ড জ্বালা করেছে। কথাটা বলে আয়ান নিজের সাথে পড়ে যাওয়া বালিশটাকে নিয়ে মাথার নিচে দিয়ে মেঝেতে শুয়ে পড়ল। আর আবির তো ঘুম ঘুম চোখে বেরিয়ে গেছে তার রুবি ডার্লিং এর কথা শুনে। আরমানের রাস্তা ক্লিয়ার, ও বিছানা ঠিক করে ধপাস করে শুয়ে পড়ল। এদিকে আবির কিছুক্ষণ পর ফিরে এসে দেখলো আরমান শান্তি করে বিছানায় ঘুমাচ্ছে। ওই বাটা, কোথায় রুবি? এই এই, তুই রুমে কি করছিস? আরমান ঘুমু ঘুমু কণ্ঠে বলল, রবি নিজের রুমে আছে, ঘুমাতে দে। আবির ডিস্টার্ব করিস না। রুবি নিজের রুমে? কিন্তু তুই যে বললি। এই, 1 মিনিট। তোকে নিশ্চয়ই মায়া রুম থেকে বের করে দিয়েছে, তাই না? আর তাই তুই মিথ্যে বলে আমাকে উঠালি বিছানা দখল করার জন্য। আরমানের তরফ থেকে কোনো উত্তর এলো না। ঘুমোতে ব্যস্ত আবির বিরক্ত হয়ে বলল। এই, আমি কোথায় ঘুমাবো তাহলে? আরমান ঘুম ঘুম কণ্ঠতে উত্তর দিল, আজকের মতো সোফায় অ্যাডজাস্ট করে নি, আর নয়তো আয়নের মতো ফ্লোরে। ওইটুকু সোফায় শোয়ার অভ্যাস নেই আমার। বিছানাটা তো অনেক বড়, ভালোভাবে দুজনের জায়গা হয়ে যাবে। বলে ওই চিন্তা মাথায় আনিস না। আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। তাই বুঝি? নাচতে নাচতে তো চলে গেলে মায়ের সাথে ঘুমানোর জন্য, তাহলে বউয়ের সাথে কিভাবে বেড শেয়ার করতিস? আরমান বিরক্ত হয়ে বলল, ধ্যাত, বউ আমার তোরা নাকি? বউ মানেই বউকে বুকে নিয়ে প্রশান্তের ঘুম দেওয়া। বেশি বকবক করিস না, ঘুমাতে দে। বলেই আরমান একটা বালিশ নিয়ে কানে চাপা দিল। আবিরের আর কি করার, একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাকালো মেঝেতে শুয়ে থাকা আয়ানের দিকে। ওই শক্ত মেঝের থেকে ছোট সোফাটাই বেটার, তাই কোনো রকমে গুটিসুটি মেরে সোফাতে শুয়ে পড়লো। পরের দিন দুপুর 12টার দিকে বাড়ির ছেলেরা এখনও ঘুমে বিভোর। রুবি গিয়েছিল একবার ওই রুমে, তবে ওদের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। মায়া মাইশা ওদেরকে ডেকে নিয়ে গিয়ে দেখিয়েছে আয়ান মেঝেতে মাথার বালিশ বুকের কাছে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আবির বেচারা সোফা থেকে পড়ে গিয়ে মেঝেতেই ঘুমাচ্ছে, এক পা তখনও সোফায়। আবির এবং আয়নের শোয়ার ভঙ্গি ভীষণ হাস্যকর। আর আরমান সে বাবু তো বিছানায় আরাম করে ঘুমাচ্ছে। ওদেরকে অনেক ডেকেও উঠাতে পারেনি, তাই মায়া সিদ্ধান্ত নিয়েছে আজকের দিনটা মায়াকুঞ্জেই কাটাবে। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে ও। এই পুরো বাড়িটা ওর ভাবতেই খুশি খুশি লাগছে। ও শুনেছে কাগজে কলমেও নাকি এই বাড়ি মায়ার নামে আছে। অনেক আগে আরমান এই ডুপ্লেক্স বাড়িটা বানিয়েছিল ওর জন্য। সত্যি মানুষটা পারেও বটে। পুরো বাগানটাও খুব সুন্দর করে সাজানো বিভিন্ন দেশি বিদেশি গাছ দিয়ে। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এই সুন্দর বাগানে একটা কাচের দেওয়াল দিয়ে ঘেরা ছোট্ট কুড়ের ঘরের মতো বাড়ি। ঘরটার মধ্যে একটা সিঙ্গেল বেড রাখা, আর অনেক আর্টিফিশিয়াল ফুল পাতা গাছ দিয়ে সাজানো পুরো রুমটি, একেবারে মায়ার মনের মতো। ঘরটি বাগানে হওয়ায় জানালার কাজ সরালেই খুব সুন্দর বাতাস আসে। মায়া রুবির মুখে শুনলো যখন অসুস্থ ছিল তখন শাহরিয়ার ম্যানশনের বাগানে এমন একটা ঘরের জন্য বায়না ধরেছিল, আর সেই বায়না রাখতেই হয়তো মায়াকুঞ্জে এমন ঘর বানিয়েছে। মাইশা রুবি সিদ্ধান্ত নিয়েছে আজকে এই মায়াকুঞ্জের বাগানে রান্না করবে, ছোটোখাটো একটা পিকনিকের মতো। এমনিতেই ওরা আজ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, ছেলেগুলো তো এখনও ওঠেনি। ওরাও সকালের ব্রেকফাস্ট দুপুরের 12টায় করে এখন বাগানে বিরিয়ানি রান্নার জন্য জোগাড় করতে ব্যস্ত। মায়া আলু কাটতে কাটতে জিজ্ঞাসা করলো, আপু সামিরা এখনো উঠেনি তাই না? না ভাবিমণি, এখনো উঠিনি। ও হচ্ছে আর এক কুম্ভকর্ণের নাতনি। এমনিতেও অনেক বেলাতে ঘুম থেকে ওঠে, তার উপর আবার কাল সারা রাত জেগেছে। মায়া উদাস গলায় বলল। কাল তোমাদের সকলকে অনেক জ্বালিয়েছি আমি তাই না? মায়ার মাথায় চুল এলোমেলো করে দিয়ে বলে, তা তো একটু জ্বালিয়েছিসই বটে, কিন্তু আমাদের থেকে বেশি আরমানকে জ্বালিয়েছিস। বাবা, মেয়ের কি সাহস! আরমান শাহরিয়ারের গলায় ছুরি ধরে। মাইশার শেষের কথায় মায়া একটু লজ্জা পেল। এটা তো ওনাকে ভয় দেখানোর জন্য ধরেছিলাম।
হ্যাঁ, প্রথমে না হয় স্যারকে ভয় দেখানোর জন্য ধরেছিল, কিন্তু তারপর নিজের গলায় কেন ধরেছিলে সেটা কিন্তু একদম ঠিক করনি ভাবিমণি। হ্যাঁ, রুবি ঠিক বলেছে, এমন কেউ করে আর একটু হলে জান বের হয়ে যেত আমাদের। মায়া দাঁত বের করে বলল, একটা সিক্রেট বলি তোমাদের, নিজের গলাতেও ছুরি আমি ওনাকে ব্ল্যাকমেল করার জন্যই ধরেছিলাম। মায়েশা মৃদু রাগ দেখিয়ে বলল। হ্যাঁ, ব্ল্যাকমেল করার জন্য। তাহলে গলাটা এইভাবে কাটলি কেন? মায়া কাঁদো কাঁদো হয়ে গলার কাটা জায়গাটায় হাত দিয়ে বলল, সত্যি আপু, ওটাও ভয় দেখানোর জন্যই একটু চাপ দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে সত্যি সত্যি এতটা কেটে যাবে। প্রচন্ড ব্যথা পেয়েছি কিন্তু। আর যাই করিস, কখনো সুইসাইড করা নিয়ে ব্ল্যাকমেল করিস না আরমান ভাইয়াকে। মানুষটার প্রাণ ভোমরা হচ্ছিস তুই। মায়া মুখে কিচ্ছু বলল না, শুধু মাথা নাড়িয়ে সায় জানালো। দাঁড়াও, আমি সামিয়াকে উঠিয়ে নিয়ে আসি, ও তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। বলে রুবি উঠে গেল সামিরাকে ডাকতে। কিছুক্ষণের মধ্যে সামিরাকে নিয়ে এলো রুবি। মাথার চুল এলোমেলো, পরনে একটা টি শার্ট আর প্লাজো, গলায় একটা ওড়না ঝুলছে। এখনো চোখ বন্ধ করে আছে ও। রুবি ওকে এক হাতে ধরে আছে, কারণ এখনো ঘুম ছাড়েনি, ওর পা টলমল করছে। সামিরা একবার চোখ খুলে আবারও বন্ধ করে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞাসা করলো। তোমরা কি করছো ভাবিমণি? মায়া হাসি মুখে বলল, তোমার ফেভারিট বিরিয়ানি রান্না। ও আচ্ছা, করো তাহলে। আমি দোলনাড়াতে কিছুক্ষণ ঘুমিয়ে নেই, বিরিয়ানি হয়ে গেলে উঠিয়ে দিও কিন্তু। বলেই সামিরা ঘুম ঘুম চোখে এগিয়ে গেল বাগানে থাকা দোলনাটার দিকে। কিন্তু দোলনা আর সামিরার মাঝে আছে চুলা, যার মধ্যে ভাত রান্নার জন্য পানি গরম করতে দেওয়া হয়েছে। সামিরা চোখ বন্ধ করে হাঁটছে, আর একটু গেলে জ্বলন্ত চুলার হাঁড়ির সাথে ধাক্কা খাবে। মায়া, রুবি, মাইশা আটকে উঠল। সামিরা, চুলোর সাথে ধাক্কা খাবে তো, দেখে হাঁটো। রুবি ছুটে গিয়ে সামিরাকে ধরলো। আর একটু হলে ধাক্কা খেত, আর ধাক্কা খেলেই গরম পানি সহ চুলার আগুন সামিরার গায়ে লাগতো। সামিরা কিউট ফেস করে বলল, সরি, দেখিনি। আর একটু হলেই তোমরা বিরিয়ানির জায়গায় সামিরা রোস্ট খেতে। কথাটা বলেই দাঁত বের করে হাসলো সামিরা। মায়ারা সবাই কপাল চাপড়ালো, এই মেয়ে জীবনেও শুধরাবে না। ঠিক তখনই গাড়ির হর্নের আওয়াজ শুনে সবাই ঘুরে তাকালো। একটা BMW কার মায়াকুঞ্জে প্রবেশ করছে। বাগান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। গাড়ি ঠিক বাগানের কাছে এসে থেমে গেল। তবে গাড়ি থেকে নেমে আসা অপ্রত্যাশিত ব্যক্তিটিকে এই অসময়ে এখানে দেখে ওরা সবাই অবাক হলো। সামিরা অবাক গলায় বলল, আসিফ ভাইয়া, তুমি এখানে? আসিফ হাসি মুখে বলল, আমিও চলে আসলাম তোদের পিকনিকে সামিল হতে। আমার জন্য তোদের খাবার কম পড়ে যাবে নাকি? আরে না, কম পড়বে কেন? কিন্তু তুমি কিভাবে জানলে যে আমরা এখানে আছি? এই বাড়ির অ্যাড্রেস তো কেউ জানে না। আমি তো শুধু মামকে কালকের ঘটনা খুলে বলেছিলাম, এই বাড়ির অ্যাড্রেস তো দেইনি। আসিফ কিছুটা বাঁকা হেসে বলল। এই আসিফের থেকে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না সামু বেবি। সামিরা কিছুটা রাগান্বিত স্বরে বলল, আমাকে একদম বেবি বলবে না ভাইয়া, আমি বাচ্চা নয়, যথেষ্ট বড় হয়েছি। কিছুদিন পরে ভার্সিটিতে ভর্তি হতে চলেছি। আর তুমি কি ম্যাজিশিয়ান নাকি যে কোনো কি লুকিয়ে রাখা যায় না তোমার থেকে? আসিফ সামিরার গাল টিপে বলল, ভার্সিটিতে উঠলেও তুই আমাদের কাছে বাচ্চাই রয়ে যাবে। আর আমি ম্যাজিশিয়ান নয়, তার থেকেও বেশি কিছু বলতে পারিস। সামিরা কিছু বলল না, মুখ ঘুরিয়ে চলে গেল। এদিকে আসিফ এগিয়ে মায়াদের কাছে গিয়ে বসে পড়ল। তারপর বলল, এই যে মহিলাগণ, আমিও আপনাদের সাথে যোগ দিতে চাই। তার জন্য কি করতে হবে বলুন? আপনাকে কিছু করতে হবে না ভাইয়া, আমরা করে নেব, চিন্তা নেই। আরে তাই বললে হয়? পিকনিকে সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা। সামিরা দাঁত বের করে হাসি দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, একদম ঠিক বলেছ। ছোট ভাবি, ভাইয়া যখন কাজ করতে চাইছে তো দাও না, মানা করছো কেন? আমি তোমাকে কাজ দিচ্ছি ভাইয়া। রান্নাঘরে কিছু এঁটো প্লেট আছে, ওগুলো পরিষ্কার করে এসো, কারণ এরপর তো আবার ওই প্লেটেই খেতে হবে আমাদের। আর সাথে একটা এঁটো কড়াইও আছে, কাল রাতের, ধোয়া হয়নি, ওটাও আবার বিরিয়ানির জন্য আলু ফ্রাই করতে হবে। হোয়াট? আমি এঁটো বাসন কড়াই এসব ধোবো? সামিরা আবারও দাঁত দেখিয়ে হাসি দিয়ে বলল, হ্যাঁ, ওগুলো তো পিকনিকের কাজের মধ্যেই পড়ে, তাই না? হঠাৎই রুবি উঠে দাঁড়ালো। আমি পরিষ্কার করে নিয়ে আসছি কড়াই। কথাটা বলে আর দাঁড়ালো না রুবি ওখানে, তাড়াহুড়ো করে চলে গেল। মনে হলো এখান থেকে পালিয়ে যেতে চাইছে যেন। সামিরা অবাক হয়ে বলল, আরে আমি তো এমনিই বললাম, এটো প্লেট আর কড়াইয়ের কথা সত্যি সত্যি ধোয়া হয়নি নাকি? কিন্তু রহিমা খালা তো আছেই এসব করার জন্য।
আসিফ কেমন যেন চোখে তাকিয়ে রইল রুবির চলে যাওয়ার দিকে। দিকে মায়েশা একবার রুবির যাওয়ার দিকে তাকাচ্ছে তো একবার আসিফের দিকে। ও যতদিনই এই বাড়িতে থেকেছে প্রায়শই খেয়াল করে দেখেছে, যখনই আসিফ শাহরিয়ার মেনশনে আসতো তখনই রুবি আসিফকে কেমন যেন এড়িয়ে চলতো, সবসময় ওর থেকে দূরে থাকার চেষ্টা করত। আসিফ হাঁপ ছেড়ে বাঁচলো এমন ভঙ্গিতে বলল, যাক বাবা, বাঁচা গেল। তাহলে আমাকে আর অন্তত একটু থালা বাসন পরিষ্কার করতে হবে না। মায়া হাতে কিছু পেঁয়াজ আরেকটা চাকু এগিয়ে দিয়ে বলল, এই নিন তাহলে এই পেঁয়াজগুলো কেটে। আচ্ছা দাও, কিন্তু কিভাবে কাটবো? সামিরা মুখ বেঁকিয়ে বলল, এখনো কিভাবে পেঁয়াজ কাটতে হয় সেটা জানো না, আর এসেছো রান্নায় হেল্প করতে? হুঁ। আরে জানি না তো কি হয়েছে, শিখে নেব। কিন্তু তুই চুপ থাক। তুই নিজে কি পারিস? হ্যাঁ, শুধু বসে বসে ডায়লগ দিতেই জানিস। মায়া, আমায় দেখিয়ে দাও কিভাবে কাটতে হবে, আমি কেটে দিচ্ছি। মায়া আসিফকে দেখিয়ে দিতে শুরু করলো, আর এদিকে মাইশা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আসিফের দিকে। সামিরা দোলনায় বসা থেকে উঠে বলল, রুবি আপু তো এখনো এলো না, আমি দেখে আসি কি করছে। আর আমার গুণধর তিন ভাইকেও ঘুম থেকে তুলে নিয়ে আসি, সবাই কাজ করবে আর ওরা শুধু বসে বসে খাবে, সেটা তো হবে না। বলেই সামিরা চলে গেল। ও কিচেনে গিয়ে দেখলো ওখানে রুবি নেই, তাই উপরে গেল। কালকে ওরা যেই রুমে ছিল সেই রুমে এসে দেখলো রুবি বারান্দায় দাঁড়িয়ে আছে, বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবছে। আপু, তুমি এখানে কি করছো? তুমি না রান্নার জন্য কড়াই নিতে এলে? রুবি যেন চমকে উঠলো। হ্যাঁ মানে, ওই একবার রুমে এসেছিলাম ওয়াশরুমে যাওয়ার জন্য। আচ্ছা চলো যাই। বলেই রুবি হাঁটা দিল। সামিরা বলল, আরে দাঁড়াও, আগে চলো তিন বাদরকে উঠিয়ে আসি। রুবি চোখ বড় বড় করে বলল, ওদের দুজনকে বাদর বলছো ঠিক আছে, তাই বলে স্যারকেও? স্যার শুনলে তোমায় আস্ত রাখবে তো? সামিরা আমতা আমতা করে বলল, মানে আসলে টানে টানে বেরিয়ে গেছে। প্লিজ আপু, বড় ভাইয়াকে বলো না, ভাইয়া জানতে পারলে আমাকে মনে হয় নুন ছাড়াই চিবিয়ে খাবে। রুবি মুখ গম্ভীর করার ভান করে বলল, ঠিক আছে, এইবারের মতো বলবো না, কিন্তু আর যেন না শুনি। ওরা তোমার অনেক বড় সামিরা, তাই তোমার উচিত ওনাদের সম্মান দেওয়া। সামিরা মুখ বেঁকিয়ে বলল, বড় ভাইয়া সম্মান পাওয়ার যোগ্য, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ওরা দুইজন যেই বাতরামি করে আমার সাথে, তার বেলা বিশেষ করে আবির ভাইয়া আর আয়ান ভাইয়া তো কেমন যেন হয়ে গেছে, চেনাই যায় না। আগে কত হাসি খুশি ছিল, আমরা তিনজন পুরো বাড়িটাকে মাথায় করে রাখতাম। এমনিতেই ছোট ভাবি বোনের সাথে মনোমালিন্য, আবার তারপরে ছোট আম্মুর অমন একটা কাজ, আর তার পরিণতি এত বড় শখ নিতে পারেননি উনি। ছেলে মানুষ তো, তাই ভিতরে কষ্ট কাউকে দেখাতে পারে না, তাই এমন হয়ে গেছে উনি। সামিরা মন খারাপ করে বলল, হ্যাঁ আপু, একদম ঠিক বলেছো তুমি, কিন্তু জানো আমার এখনো বিশ্বাস হয় না যে ছোট আম্মু এমন কাজ করতে পারে। আমারও বিশ্বাস হয় না, কিন্তু সমস্ত প্রমাণ তো ওনার বিরুদ্ধে। আচ্ছা বাদ দাও, মন খারাপ করো না, চলো স্যারদের উঠিয়ে আসি। চলো। ওরা রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখনই কার যেন ফোন বেজে উঠলো। সামিরা ভ্রু কুচকে বলল, কার ফোন বাজছে? তোমার নাকি আপু? না, আমার নয়, মনে হয় মাইশা ভাবির ফোন ওটা। হ্যাঁ দাঁড়াও, আমি ছোট ভাবিকে ডেকে দিই। বলেই সামিরা ওদের রুমে থাকা বারান্দায় গেল। বারান্দা থেকে বাগান স্পষ্ট দেখা যায়। গলার আওয়াজ বাড়িয়ে ডাক দিল মাইশাকে। ছোট ভাবি, তোমার ফোন বাজছে, নিয়ে যাও। মাইশা ওখান থেকেই চেঁচিয়ে উঠল, তুমি নিয়ে আসো ফোনটা, এসব কিছু ফেলে রেখে কিভাবে যাব? বড় ভাবি আর আসিফ ভাইয়া তো ওখানে, কোনো অসুবিধা হবে না, তুমি নিয়ে যাও। আমাদের এখন যাওয়া যাবে না, আমরা এখন একটা ইম্পর্টেন্ট মিশনে নামবো। বলে সামিরা বারান্দা থেকে চলে গেল। এদিকে মাইশা একবার তাকালো আসিফ আর মায়ার দিকে। কেন জানি ওর আসিফের কাছে মায়াকে একা রেখে যেতে মন চাইছে না, তাই ভাবলো বাজুক ফোন পরে দেখে নেবে। কিন্তু মায়া মাইশাকে যেতে না দেখে বলল, কি হলো আপু, যাও, আমরা এখানে আছি তো। বাদ দে, পরে দেখে নেব। আরে দরকারি কলও তো হতে পারে। মাইশা ভাবলো হ্যাঁ দরকারি কলও হতে পারে। ও কিছু কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়েছে, যদি তাদের মধ্যে কেউ হয়। আসিফ মজা করে বলল, আরে ভয় নেই মিস, আপনার বোনকে খেয়ে ফেলবো না আমি, যে আমার কাছে একা রেখে যেতে ভয় পাচ্ছেন, বরং যত্নেই রাখবো।
মায়ার সরল মনে অত প্যাচ নেই, তাই হেসে ফেললো। আসিফের কথা শুনে হাসি মুখেই বলল, কি যে বলেন না ভাইয়া, আপু আমাকে আপনার কাছে রেখে যেতে ভয় কেন পাবে? মাইশা কড়া কণ্ঠে আসিফকে উদ্দেশ্য করে বলল, খেয়ে ফেলার প্রশ্নই আসে না ভাইয়া। কেউ হাজার চেষ্টা করলেও আরমান ভাইয়া থাকতে মায়ের গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। আর রইল বাকি যত্নে রাখার কথা, আমার বোনকে যত্নে রাখার জন্য তার হাজব্যান্ডই যথেষ্ট, অন্য কারো প্রয়োজন পড়বে না। মায়া মাইশার কথা শুনে লজ্জামাখা হাসি দিয়ে বলল। কি যে বলো না তুমি আপু। মাইশা আসিফের থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, যেটা সত্যি সেটাই তো বললাম। আচ্ছা তুই থাক, আমি ফোনটা নিয়ে আসি। যাও। মাইশা একবার আসিফের দিকে তাকিয়ে উঠে চলে গেল। আসিফ পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতেই বলল, মায়াপুরী, তুমি কি জানো শাড়িতে তোমাকে পুরো মায়াবতী লাগে। ওদিকে আবিরদের রুমে সামির আর রুবি দুজনাই দুটো মাঝারি সাইজের বালতিতে ওয়াশরুম থেকে পানি ভরে আনলো। আবির আয়ান দুজনাই ফ্লোরে শুয়ে আছে। সামিরা আয়ানের পাশে আর রুবি আবিরের পাশে বালতি হাতে নিয়ে দাঁড়ালো। তারপর দুজন দুজনের দিকে তাকালো। সামিরা গুনতে শুরু করলো, 1 2 3। 3 বলা শেষ হতেই দুইজন দুই হাতে বালতি তুলে আবির আর আয়ানের মুখে সমস্ত পানি বালতি উপর করে ঢেলে দিল। সাথে সাথে দুজন ধরফর করে উঠে বসলো। আবির শোয়া থেকে উঠতে উঠতে চিৎকার করে বলল, আমি ওয়াশিং মেশিনে ঢুকে গেছি, কেউ বের কর আমায়। এদিকে আয়ান ঘুমের ঘরে চিৎকার করলো, আবির ব্রো, সুনামি এসেছে, চলো পালাই পালাই। ওদের দুজনের চিৎকারে বেডে শুয়ে থাকা আরমানও ধরফর করে উঠে বসলো। আর এদিকে সামিরা রুবি হাসতে হাসতে অবস্থা শেষ। সামিরা তো আরমানের পা তলায় বেডে শুয়ে পড়েছে হাসতে হাসতে, আর রুবি সোফায় বসে পেট চেপে ধরে হাসছে। ওদের দুজনের হাসির আওয়াজে পিটপিট করে তাকালো আবির আয়ান। এরপর ঘুম ছাড়তে দুজন দুজনের দিকে বোকা চোখে তাকালো। ওরা বুঝলো কি ঘটেছে এখানে। আবির আগে দাঁত কিরমির করে উঠতে উঠতে বলল, শামুকের বাচ্চা শামুক, আজ তোর একদিন কি আমার একদিন। বলতে বলতে আবির তেড়ে যেতে গেল সামিরার দিকে, কিন্তু বেচারার ভাগ্য এতটাই খারাপ যে মেঝেতে পানি থাকায় তাড়াহুড়ো করে হাঁটার ফলে পা পিছলে ধপাস করে পড়ল আয়ানের উপর। আয়ানও নিজের ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেল। আয়ান কাঁদো কাঁদো গলায় বলল, আল্লাহ গো, বাঁচাও আমায়, কাল থেকে পড়তে পড়তে জীবন শেষ। ব্রো, তোমার ওই হাতির মতো শরীরটা সরাও আমার উপর থেকে। সামিরা রুবি এমনিতেই হাসছিল, তখন আবার ওদের অবস্থা দেখে আরও হাসতে শুরু করলো। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ওদের অবস্থা দেখে গম্ভীর আরমান নিঃশব্দে হেসে ফেললো, কিন্তু তারপরেও মুখ গম্ভীর ভাব টেনে নিয়ে গম্ভীর গলায় বলল, সামিরা, এগুলো কোন ধরনের মজা? সামিরা হাসতে হাসতে বলল, এগুলো একজনকে ওয়াশিং মেশিনে ঢুকানো আর একজনকে উপর সুনামি আছড়ে ফেলার ধরনের মজা। সামিরা এই বলে হাসতে হাসতে উঠে পড়লো বিছানা থেকে। এরপর রুবিকে উদ্দেশ্য করে বলল, ও চলো পালাই, না হলে ওরা ধরতে পারলে অবস্থা শেষ করে দেবে। বলেই সামিরা রুবির হাত ধরে রুবি আর ও মিলে এক ছুটে বেরিয়ে গেল। আবির চেঁচিয়ে উঠল, একবার তোদের শুধু পাই, বুঝিয়ে দেব মজা করা কাকে বলে। এদিকে মাইশা মোবাইল হাতে নিয়ে বেরোতে দেখলো সামিরা আর রুবি আবিরদের রুম থেকে বেরিয়ে ছুটে যাচ্ছে হাসতে হাসতে। ও কিছুটা অবাক হলো, আবিরদের রুমের দিকে এগিয়ে গেল দেখার জন্য। আবির আর আয়নের অবস্থা দেখে অবাক গলায় জিজ্ঞাসা করলো, এ কি, আপনাদের এই অবস্থা কিভাবে হলো? ভিজলেন কিভাবে? আসে না একটা বিচ্ছু, রুবিকে সাথে নিয়ে ব্যবস্থা করেছে ওদের। তোরা যা, ভেজা জামা কাপড় পাল্টে নে, নাহলে ঠান্ডা লেগে যাবে। এরপর আরমান মাইশাকে উদ্দেশ্য করে বলল, মাইশা, আমার রুমের ওয়ার্ড্রোবে দেখো, শার্ট টি শার্ট প্যান্ট সব আছে। মায়াকে বলো ওদের জন্য বের করে দিতে। আচ্ছা চলো, আমি যাচ্ছি, তুমি একটু এনে দেবে। তার আর দরকার নেই ভাইয়া, আপনারা উঠছিলেন না তাই মায়া সিদ্ধান্ত নিয়েছে আজকের দিনটা এখানেই কাটাবে, এবং তার জন্য সবার জামা কাপড়ও ওই বাড়ি থেকে আনিয়েছে। ওই যে ওই ব্যাগটায় ওনাদের জামা প্যান্ট আছে, বড় আম্মু সব ভরে দিয়েছে। আরমান বিছানা থেকে নামতে নামতে বলল, ও আচ্ছা, মায়া কোথায়? ওকে দেখছি না যে। নিচে আছে ভাইয়া, বাগানে পিকনিকের ব্যবস্থা করেছে পাগলিটা, তাই এখন বাগানে রান্না করছে। ওয়াও, পিকনিক তো আবার বাগানে, দারুণ মজা হবে তাহলে। আমি যাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই। মাইশা, আমার টি শার্ট একটু বের করে দিও তো ব্যাগ থেকে। বলেই আবির ছুট লাগালো ওয়াশরুমের উদ্দেশ্যে। আয়ান চেঁচিয়ে উঠল, হয় ব্রো, আমি আগে যাব, দাঁড়াও। আয়ানের কথা শেষ হওয়ার আগে আবির ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরমান বলে উঠল, তুই মাইশাদের রুমে ওয়াশরুমে চলে যা, আমি আমার রুমে যাচ্ছি। আইমান মাথা নাড়িয়ে সাই জানালো। এরপরও যেখানে ওদের জামা কাপড়ের ব্যাগ রাখা আছে সেদিকে এগিয়ে গেল জামা বের করার উদ্দেশ্যে। মাইশা সেটা দেখে বলল, আপনি যান, আমি আপনার ড্রেস নিয়ে আসছি। নিজের কাজ আমি নিজেই খুব ভালো করে করতে পারি, কারোর হেল্পের প্রয়োজন নেই। মাইশা অসহায় চোখে তাকালো। ওকে যে আর কত অবহেলা সহ্য করতে হবে আল্লাহই ভালো জানেন। আরমান বিরক্ত কণ্ঠে আয়ানকে উদ্দেশ্য করে বলল, আয়ান, মাইশা বললো ও তো নিয়ে যাচ্ছে তোর জামা, পুরো ভিজে আসিস,
এই অবস্থায় বেশিক্ষণ থাকা ঠিক নয়। তুই যা, নিয়ে যাচ্ছে। কিন্তু সে যখন তার ভুলটা বুঝতে পেরেছে, অবশ্যই তাকে আর একটু সুযোগ দেওয়া উচিত ছিল। তাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব সব ঠিক করে নে। এভাবে জীবন চলে না। আয়ান একবার তাকালো মাইশার দিকে। মাইশা মাথা নিচু করে রেখে নিঃশব্দে চোখের পানি ফেলছে। আয়ান কোনো কিছু না বলে নির্বিকার ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে গেল, জামা প্যান্ট না নিয়ে। মাইশা ওটা দেখে এগিয়ে গিয়ে ব্যাগ থেকে জামা বের করতে শুরু করলো। এদিকে আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যেতে নিল রুম থেকে। ঠিক তখনই মাইশা পিছন থেকে ডাক দিল। ভাইয়া। আরমান পিছনে ঘুরে উত্তর দিল। কিছু বলবে? হ্যাঁ মানে আসিফ ভাইয়া এসেছে। নিচে বাগানে মায়া এতক্ষণ একা ছিল ওনার সাথে, এখন মনে হয় রুবি আপু আর সামিরা গিয়েছে। আরমান অবাক হলো। হোয়াট? আসিফ এখানে কিভাবে আসলো? উনি ওই বাড়ি গিয়েছিলেন আগে, আমরা সবাই এখানে আছি শুনে উনিও এসেছেন, এটাই বললেন। আরমান চিন্তিত গলায় বলল, তুমি ওর কাছে মায়াকে একা ছাড়লে কেন? তুমি তো জানোই সব কিছু। আসলে আমার ফোনটা রুমে ছিল, কল এসেছিল তাই। বলেই আরমান বেরিয়ে গেল রুম থেকে। এদিকে তখন মাইশা একবার আসিফের দিকে তাকিয়ে উঠে চলে গেল। আসিফ পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, মায়াপরি, তুমি কি জানো শাড়িতে তোমাকে পুরো মায়াবতী লাগে। আসলে মায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাড়ি পরেছিল। আরমানের রুমে আরমানের আর ওর বিভিন্ন ড্রেস রাখা, তার মধ্যে হলুদ একরঙা জর্জের শাড়িটা ওর ভীষণ পছন্দ হয়েছিল, তাই এটাই গায়ে জড়িয়ে নিয়েছে। প্লিজ ভাইয়া, মায়াবতীটা বলবেন না, এটা উনি ডাকে। আর উনি চায় এই ডাকটা একান্তভাবে ওনারই থাক। আর সবার আড়ালে মায়া পড়িও বলে, এটা বলেও ডাকার দরকার নাই। সবার সামনে যেমন মায়া বলে ডাকেন, তেমন সবার আড়ালেও মায়া বলে ডাকলেই খুশি হব আমি। মায়াবতী না হয় নাই বললাম, কিন্তু তুমি কি জানো সেই প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকেই তোমাকে মায়াপুরী বলেই ডাকি আমি। তোমার তো আগের কিছুই মনে নেই। তোমার সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আগে। তুমি অসুস্থ হওয়ার পর আমি কিছুদিনের জন্য বিদেশ চলে যাই। আর আফসোস, ধীরে ধীরে হারিয়ে ফেলি তোমার মতো মিষ্টি বন্ধুটাকে। তোমার স্মৃতি থেকে সবকিছু মুছে যাওয়ার পর আমি তোমাকে সময় দিতে পারিনি, তাই তুমি আমাকে একেবারেই ভুলে গেলে। যখন আচ্ছা, আমি অসুস্থ দেখছি। ছিলে তখনও তুমি আমার সাথে খুব ফ্রেন্ডলি মিশতে, কিন্তু ওই যে হঠাৎ করে লন্ডন চলে যাওয়ায় ভুলে গেলে আমাকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে ঠিকই, কিন্তু অসুস্থ থাকার সময়কালের ঘটনাগুলোও ভুলে গেলে। কিন্তু অসুস্থ থাকার সময়কালেরও কিছু ঘটনা মনে আছে আমার। আসিফ আফসোসের সুরে বলল, আর সেই কিছু কিছু ঘটনার মধ্যে আমি নেই। হ্যাঁ, আমার স্মৃতি অনুযায়ী এ নিয়ে 3বার দেখা হলো আপনার সাথে। হ্যাঁ, আর আগের 2বার তো তুমি আমার সাথে কথাও বলনি, শুধু বিরক্ত হয়ে ইগনোর করেছো। মায়া কিছুটা লজ্জিত হয়ে বলে উঠল, কিছু মনে করবেন না ভাইয়া, তখন আমার মাথা ঠিক ছিল না। কি করতাম কি ভাবতাম নিজেই বুঝতে পারতাম না। আর এতে গিল্টে ফিল করার কিছু নেই। জানি আমি সবকিছু। তবে জানো তো, আমি না ভাবতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি সব ভুলে আরমানকে মেনে নেবে। এতে মেনে না নেওয়ার কি আছে ভাইয়া? উনি যথেষ্ট ভালোবাসেন আমায়, আমার চাওয়ার থেকেও বেশি। আচ্ছা মায়া, আদেও কি আরমান তোমাকে সব ঘটনা খুলে বলেছে? মানে তোমার সাথে ওর করা অন্যায়গুলো? ভাইয়া সব বলেছে। উনি কিছু লুকাননি আমার থেকে, আর এটাই হচ্ছে সব থেকে বড় কারণ ওনাকে মেনে নেয়ার। কিন্তু তোমার তো আগের কোনো ঘটনাই মনে নেই, তাহলে কিভাবে বিশ্বাস করলে যে ও যা বলছে সব সত্যি? আগের ঘটনা মনে নেই ঠিকই, কিন্তু আমার মন বলেছে ওনার প্রতিটা কথাই সত্য। ওনার অনুভূতি মিথ্যে নয়। সবাই তো খুশি আমি ওনাকে মেনে নিয়েছি তার জন্য। আপনি কি খুশি হননি ভাইয়া? আসিফ মায়ার শেষের প্রশ্নটা শুনে হকচকিয়ে উঠল যেন। না, আসলে তেমন কিছু নয়। সবাই খুশি কারণ সবাই আরমানের কথা ভাবছে। আর আমি এগুলো তোমাকে বলছি কারণ আমি তোমার কথা ভাবছি। আমি ওনাকে মন থেকে মেনে নিয়েছি ভাইয়া, আর এখন আমি খুশিও আছি। তাই আগের কথা আর ভাবতে চাই না। আপনাকেও আর ভাবতে হবে না। আমি খুব ভালো আছি এখন, এটাই যথেষ্ট। হুম, আমিও মন থেকে চাই তুমি ভালো থাকো। আচ্ছা মায়া, তুমি কি জানো তোমার সাথে আরমানের বিয়ের 1 বছরের পর আরমান তোমাকে ডিভোর্স দিয়েছিল? আর তাই এগুলো বলছি আমি। তোমার বাবার অসুস্থতার সময় তুমি একা প্রচন্ড অসহায় পড়েছিলে। হুম, সব জানি আমি। উনি আমাকে সবকিছুই বলেছে। বাবার অসুস্থতার সময় খুব খারাপ পরিস্থিতিতে পড়েছিলাম আমি। সেই খারাপ পরিস্থিতিতে পড়ে কিছু ভুল কাজও করতে গিয়েছিলাম, যেখান থেকে উনিই আমায় ফিরিয়ে এনেছেন। আমাকে কষ্ট দিয়েছে ঠিক, কিন্তু একদিক দিয়ে যে উপকারটা করেছে তা বলার ভাষা নেই। আর এই বিষয়ে কেউ জানেও না, কাউকে জানতে দেয়নি উনি, কিন্তু আমাকে জানিয়েছে। আসিফ কৌতূহল মিশ্রিত গলায় জিজ্ঞাসা করল, কি সেই বিষয়, আমি কি জানতে পারি? না ভাইয়া, এই বিষয়টা কাউকে জানানোর মতো নয়।
এতে আমিই ছোট হব। প্লিজ জোর করবেন না, এটা আমাদের মধ্যেই থাকতে দিন। আচ্ছা, তুমি বলতে না চাইলে জোর করব না। মায়া মুখে হাসি নিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। আর ডিভোর্সের বিষয়টা বললেন না, ওটাও জানি আমি। আপনি হয়তো কিছুটা ভুল জানেন। উনি আমাকে ডিভোর্স দিয়েও দেননি, মানে ডিভোর্স পেপার পাঠিয়েছিল ঠিক, কিন্তু উনি সাইন করেনি, অথচ আমিই সাইন করে দিয়েছিলাম। আর উনি মায়াকে ডিভোর্স দিতে চেয়েছিলেন, কিন্তু মায়াবতীর জন্য। আর সেই পিচ্চি মায়াবতী কিন্তু আমিই। ঠিক তখনই সামিরা রুবি ছুটতে ছুটতে চলে আসা, যার কারণে আসিফের মুখে বিরক্তিকর ভাব ফুটে ওঠে। মায়া ওদেরকে দেখে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।